এবং আমাদের একটা ইমেইল আছে, সেই ইমেইলটা একটু পড়তে চাই। ইমেইলের সব লেখার সব জায়গাগুলো পরিষ্কার না, আমি জানি না পড়তে পারবো কতটুকু, তারপরেও চেষ্টা করছি, যে আমি চেষ্টা করছি যতদূর পড়ে শোনা যায় আপনাদেরকে। তো যাই হোক, যেভাবে ইমেইলটি শুরু করেছেন ঠিক সেভাবে আমিও শুরু করছি। তিনি লিখছেন যে, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আচ্ছা, আমি এই ইমেলটার অনেক শব্দই আমি এখানে দেখতে পাচ্ছি না, সুতরাং আমার মনে হয় যে এই ইমেলটা পড়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ আপনাদের ডিস্টার্ব হতে পারে। আমি পরবর্তী ইমেলটায় যাই এবং এই ইমেলটা পরিষ্কার আছে। যাই হোক, আমি শোনাচ্ছি আপনাদেরকে ইমেলটা পড়ে, এবং আপনারা যদি ইমেল পাঠাতে চান তাহলে খুব সহজ একটা উপায় আছে। ভূতfm@radio40.fm হচ্ছে আমাদের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে এসে আপনি শোনাতে পারবেন, লিখে পাঠাতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, আমি গ্রামের এক MM মেমোরিয়াল ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আগে কখনো আপনাদের কাছে ঘটনা পাঠাইনি, এই প্রথম। অনেকদিন ধরেই ভাবছিলাম আপনাদের ঘটনা পাঠাবো, কিন্তু মনের মতো ঘটনা পাচ্ছিলাম না। অনেক সাধনার পরে আমি আজ একটা ঘটনার সন্ধান পেলাম, ঘটনাটি পাঠাচ্ছি। 2008 ডিসেম্বর খুব ভোরেই বাবার কাছে ফোন আসে ফুপুর বাড়ি থেকে। ফুপুর মেজ মেয়ের বিয়ে, কোন সঙ্গত কারণে আনুষ্ঠানিক যাত্রা ছাড়াই। আমাদের ফ্যামিলি থেকে একজনকে যেতে হবেই এবং আজই। বাবা দায়িত্বটা আমাকেই দিলেন, কিন্তু আমি ঠিক মতো চিনি না। ক্লাস 5-এ থাকতে গিয়েছিলাম, 8 বছর আগের কথা। সকাল 10টায় রওনা হলাম এবং 4 ঘন্টা ট্রেন জার্নির পরে মহিতপুর স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে একটা ভ্যান ভাড়া করে সোজা জাম্বিল পাড়া যে বাজারে, এবং সেখানে গেলাম। আমার ফুফাতো ভাই নাই, তাই অন্য একটা ছেলেকে পাঠিয়েছে আমাকে রিসিভ করার জন্য। ছেলেটি আমাকে দেখেই চিনতে পারলো। ছেলেটিকে সঙ্গে নিয়ে একটা চায়ের দোকানে বসলাম। দুজনে চায়ে চুমুক দিচ্ছি। এমন সময় হঠাৎ একটা ছেঁড়া প্যান্ট, খালি গা, চুল গোফের মতন একটা, দেখে মনে হবে যে পাগল, এরকম কেউ একজন আমাকে হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে একটা রুটি কিনতে যাচ্ছে সে, এবং সে বলছে যে রুটিটা কিনে দিতে। আমি একটা রুটি কিনে দিলাম। এটা কে অবশ্য বাজার বললেও ভুল হবে, 5-7টা দোকান মাত্র, আশেপাশে 2 কিলোর মধ্যে কোনো বাড়িঘর নেই। যদিও বাজারের পাশে রেল লাইন, তবুও অন্ধকারচ্ছন্ন অজপাড়া গ্রাম বললে এটাকে ভুল হবে না। ছেলেটাকে সঙ্গে নিয়ে রওনা দিলাম ফুপুর বাড়ির দিকে। মাঝখানে একটা হাঁটু পানির বিল পাড়ি দিতে হলো। অবশেষে সন্ধ্যায় পৌঁছলাম বাড়িতে। পপুদের বাড়ির সাথে আরো 2টো বাড়ি আছে, আশেপাশে কোনো বাড়ি নেই। চারিদিক জনমানব শূন্য। বিদ্যুৎ তো দূরের কথা, হ্যারিকেনের তেলটুকু কিনতে গেলে 1 কিলো হেঁটে জাম্বিল পাড়া বাজার যেতে হয়। সন্ধ্যার পরেই ঘন কুয়াশায় আচ্ছন্ন আবরণ পড়ে যায় পুরো এলাকায়। কনকনে শীত। রাতের খাবারের পর বাইরে বের হলাম। একা খুব খারাপ লাগছিল, মাথায় সামান্য যন্ত্রণা হচ্ছিল। একদিকে আরো শীতের দিন, রাত মাত্র 9টা, অথচ কোথাও বিন্দুমাত্র আলোটুকু পর্যন্ত নেই। উজ্জ্বল চাঁদ, চাঁদের আলোয় সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। না, একটু হেঁটে আসা যাক, বাজারে গেলে হয়তো চাটা পাওয়া যাবে। এবং মাফলারটা পরে আমি হাঁটতে শুরু করলাম। 10 মিনিটের মতো হাঁটলাম। পানি ভেঙে বীর পার হলাম। বীর পার হওয়ার পরে পরিবেশটা কেমন যেন বদলে গেল। মাথার ভেতর যন্ত্রণা হচ্ছে। অবাক কাণ্ড, বাজারের সব দোকান বন্ধ। রেল লাইনের সাথে চায়ের দোকানের বেঞ্চে এসে বসলাম। শুধু রেল লাইনের ল্যাম্প পোস্ট ছাড়া আর কোনো আলো নেই। চারিদিকে আবছা অন্ধকার, কেমন গা ছমছম করে উঠল, ভয় ভয় করতে লাগলো। হঠাৎ গা শিউরে উঠল। সেই লাল আলোয় অস্পষ্ট দেখতে পাচ্ছিলাম, স্পষ্ট দেখতে পাচ্ছি একটা মেয়ে রেল লাইনে শুয়ে আছে। মনে হচ্ছে ট্রেনও আসছে। চোখের সামনে সুইসাইড হচ্ছে। আমি উঠে দাঁড়াতে পারছি না, কেমন যেন সুর অবশ হয়ে যাচ্ছে। আমার প্রচন্ড ভয় হচ্ছে, তবুও উঠে দাঁড়ালাম। চিৎকার করতে করতে দৌড়াচ্ছি মেয়েটার দিকে। কাছে যেতে না যেতেই আলোর বেগে ট্রেন এসে দেহটাকে ছিন্ন ভিন্ন করে দিল। বুকে সাহস নিয়ে এগোতে লাগলাম লাশটার দিকে, কিন্তু ছিন্ন ভিন্ন দেহ তো দূরের কথা, এক ফোঁটা রক্ত পর্যন্ত নেই। চোখের সামনে যা দেখলাম অবিশ্বাস্য। তবু আশেপাশে খুঁজতে লাগলাম, হয়তো কেটে পড়েছে কোথাও এবং ছড়িয়ে পড়েছে হয়তো। আবারও চায়ের দোকানে এসে বসলাম। আশেপাশে ঝোপঝাড় থেকে ভেসে আসছে গোঙানির আওয়াজ। আস্তে আস্তে সেই শব্দ তীব্রতর হচ্ছে। হঠাৎ 4-5টা কুকুর এসে ঘিরে ধরলো আমাকে। এগুলো ঠিক কুকুর না, কুকুরের মতো এক অদ্ভুত প্রাণী। চোখ দুটো টকটকে লাল আগুনের গোলার মতো জ্বলছে।
গেছে। আর বোঝার বাকি রইল না কি ঘটতে যাচ্ছে। প্রাণপণে চিৎকার করার চেষ্টা করছি, কিন্তু গলা দিয়ে স্বর বের হচ্ছে না। আমার মাথা ঠিক কাজ করছে না কি করব, এবং ব্রেনের প্রতিটি সেলে ভয় ঢুকে গেছে। নার্ভগুলো উত্তেজিত, শরীর ঘেমে কাদামাটা, হাঁটুর কাঁপুনি, শরীর আরো দুর্বল হতে লাগলো। প্রচন্ড পানি পিপাসায় বুক চিরে যাচ্ছে। ঠিক তখনই ওই সেই খালি গায়ে ছেঁড়া প্যান্টের পাগল কুকুরগুলোকে আমরা তার আগে যাও তাড়িয়ে দিল। আমার দেহ যেন প্রাণ ফিরে আসছিল। মাথা ফেরাতে এই পাগলটাকে দেখতে পেলাম। দ্রুত হাঁটতে লাগলাম বাড়ির দিকে। বিলের কাছে কি যেন একটা দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখতে পেলাম লম্বা চওড়া ধপধপে সাদা পাঞ্জাবি পরা, পাগড়ি পরা 3-4টা চেহারা একবারে স্পষ্ট আমার পাশে দাঁড়িয়ে, এবং তার সাথে একটা খাটিয়া। এই নিথর পাথরের মধ্যে লোকগুলোকে পেয়ে একটু সাহস পেলাম। কাছে যেতেই বলল, ভাই একটু সাহায্য করেন, আমাদের মধ্যে একজন চলে গেছে, লাশটা আমরা নিয়ে যেতে পারছি না, আপনি একটু এগিয়ে দিলে ভালো হয়। আমি বললাম, অবশ্যই, ধরুন। 4 জনে মিলে খাটিয়াটা কাঁধে তুললাম। বিকট পচা মাংসের গন্ধ আসছে খাটিয়ার ভেতর থেকে। এতটাই ভারী মনে হচ্ছে যেন দুটো মোটা মানুষ খাটিয়ার ভেতরে। আমি বললাম, ভাই কোথায় থেকে কোথায় আনলেন? কোনো উত্তর আসলো না। আবারও বললাম, কিভাবে মারা গেছে? আবারও কোনো কথা বলল না। আমি শুধু মানুষগুলোর মুখ দেখার চেষ্টা করছি, কিন্তু দেখা যাচ্ছে না। অস্পষ্ট চোখ খোলা, যেন চোখ খোলা। ফুপুর বাড়ির কাছে এসে প্রায় সামনে ছোপটা পার হলেই বাড়ি দেখা যাবে। রাস্তায় উঠলাম, কিন্তু এর বিপরীত রাস্তা ধরে তারা চলতে লাগলো। আমি বললাম, দাঁড়ান, আমার রাস্তা এদিক দিয়ে, আমি যেতে পারবো না। আর তাছাড়া আমি এখানকার রাস্তাঘাট চিনিও না। সামনে থেকে একজন কর্কশ গলায় বলল, আর একটু সামনে আসেন। যেতে লাগলাম তাদের সাথে, কিন্তু আরেকটু যেতে কতটা এসেছি নিজেও টের পেলাম না। রাস্তার কোনো এক ধারে তারা দাঁড়ালো এবং বলল, দাঁড়ান, আমরা আসছি। তারা চলে গেল পাশে বড় একটা ছোপের দিকে, এবং ওইখানে অন্ধকার ছন্ন ইটের ঘর দেখা যাচ্ছে। এটাকে ঘর বললেও ভুল হবে, উঁচু মাটির স্তূপ, একটা অন্ধকারে ঘেরা। আমি দাঁড়িয়ে রইলাম। খাটিয়ার পাশে পচা লাশের গন্ধটা তীব্রভাবে বের হচ্ছে। বাজারের সেই পাগলটা, তাকে দেখেই আমি ছিটকে পড়লাম। কর্কশ কণ্ঠে বলল, যদি বাঁচতে চাস তাড়াতাড়ি এখান থেকে ভাগ। কোনো মতে ঝোঁকটা সামলে নিয়ে প্রাণপণ দৌড়াতে লাগলাম। দৌড়ানোর এক পর্যায়ে একটা গাছের শিকড়ের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর থেকে আর কিছু মনে নেই। সকাল 10টায় ঘুম ভাঙার পর দেখি আমাকে ঘিরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। সবাই ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে। রাতের সব ঘটনা খুলে বললাম। বেটে সাইজের একজন লোক এসে আমার পাশে বসলো এবং বলল, এই গ্রামের রহস্যগুলো। অনেকদিন আগে এখানে একটা বাজার ছিল, তখন রেল লাইন সচল ছিল। এটাই ছিল শেষ স্টেশন। এই গ্রামে রিমা নামের একটা মেয়ে, রেল লাইনের পাশের গ্রামের একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল, এবং ছেলেটার সাথে মেয়েটার অনেক দিনের সম্পর্ক। তাদের চুক্তি অনুযায়ী একদিন রিমা বের হয়ে যায় পালিয়ে বিয়ে করবে বলে, কিন্তু রিমার সাথে প্রতারণা করে ছেলেটি, এবং রিমা অন্তঃসত্ত্বা ছিল, এবং সে ট্রেনের নিচে পড়ে সুইসাইড করে। দেহটা এতটাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল যে সবাই ভয় পেত, কেউ বাড়িটাকে দাফন করার বা মাটি চাপা দেওয়ার সাহস পায়নি। কুকুর শিয়ালে টানা হেঁচড়া করে শেষ হয়ে যায়। তারপর থেকে সন্ধ্যার পর চলাচল করতো না কেউ ওখান দিয়ে। একটা মেয়েকে ঘোরাঘুরি করতে দেখতো তারা। তারপর রাতে অনেকে খাটিয়াই করে লাশ আনতে দেখতো। আশেপাশের গ্রামে কেউ মারা যেত না। আশেপাশের গ্রামে আনলেও আশেপাশের গ্রামে কেউ যেত না। আমি বললাম, ওই ইটের ঘরটার রহস্য কি? ওখানে কি আছে ওখানে? তারা বলল, ওটাই রিমাদের বাড়ি। এ ঘটনার পর থেকে বাবা মা বাড়ি ঘর ছেড়ে অন্য গ্রামে চলে যায়। আসলে এখানে আর ট্রেনও চলে না, নদীর ভাঙনে স্টেশন ভেঙে গেছে, আর বাজারে সন্ধ্যার পর একটি পাখিও থাকে না। এই ছিল ঘটনা, এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। মেইলের ঘটনায় সরাসরি চলে যাচ্ছি আমি। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না। আমি হামিম, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিলের ছাত্র। পড়াশোনায় ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আমি চাই আমার ঘটনাটি আপনি পড়ে শোনান। সরাসরি আমার ঘটনায় চলে যাই। এই ঘটনাটি ঘটে আমার এক শ্রদ্ধেয় শিক্ষকের সাথে। আমি তখন 9ম শ্রেণীর ছাত্র। এক রাতে উনি ওনার এক আত্মীয়র অসুস্থতার সংবাদ পেয়ে আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তখন রাত প্রায় 8টা। দ্রুত যাওয়ার জন্য তার বাইসাইকেল নিয়ে সংক্ষিপ্ত রাস্তা তিনি বেছে নেন। আমি আগে রাস্তার কিছুটা বর্ণনা দিই। রাস্তাটা ছিল বড় একটা বাগানের মধ্য দিয়ে। রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর ডান দিকে শিব মন্দির, তার পাশেই তার কাটা গেট দিয়ে ঘেরা একটি আম বাগান। বাগানের ঠিক বিপরীতে ছিল একটি বড় দিঘি। শিব মন্দির পার হওয়ার পর থেকেই ওনার মনের ভেতরে একটা অস্বস্তির সৃষ্টি হয়। আম বাগান পার হওয়ার পরই ডান পাশে আছে বেশ কয়েকটি পুরনো বট গাছ, এবং তারপর রাস্তাটা বামে মোড় নেয়। ঠিক ওই মোড়টি পার হওয়ার সময়
তার বাইসাইকেলের নিচে একটি বড় সাপের মৃত্যু ঘটে। তিনি সাপটিকে লক্ষ্য করে চিনতে পারেন, কারণ ওই সাপ ছিল সেই সাপ যেটিকে তিনি তার আশেপাশেই প্রায় দেখতে পেতেন। বলে রাখা ভালো, স্যারের ছিল তুলারাশি। তিনি কিছুটা আশ্চর্য হন, অবাক হয়ে যান, কিন্তু ব্যস্ততার কারণে তিনি আবার চলতে শুরু করেন। ওখান থেকে কিছু দূর যাওয়ার পরে খ্রিস্টিয়ানদের একটা কবরস্থান রয়েছে এবং বলে রাখা ভালো যে কবরস্থানের পাশে ছিল লম্বা একটি বাঁশঝাড়। উনি কবরস্থানটি পার হওয়ার সময় খেয়াল করেন যে ভয়ানক কণ্ঠে কে যেন হাসছে এবং করুণ সুরে পাখি জাতীয় কোনো প্রাণী ডাকছে। তিনি সামান্য ভয় পাওয়ার কারণে পেছনে না তাকিয়ে দ্রুত সাইকেল চালিয়ে সামনে চলে যান। তার আত্মীয়র বাড়িতে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়। পরবর্তী দিন ওনার স্কুল থাকায় উনি ওই রাতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। তখন রাত প্রায় 11:30। চারিদিক নিস্তব্ধ। রীতিমতো তিনি তার সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। যখন কবরস্থানের কাছে পৌঁছলেন তখন তিনি ওই মৃত সাপটিকে আবার দেখতে পেলেন, যদিও তিনি মৃত সাপটিকে আসার সময় ওই স্থান থেকে অনেকটা দূরে বট গাছের কাছে মৃত অবস্থায় দেখেছিলেন। তখন রীতিমতো অবাক হন, মনে মনে ভাবতে লাগলেন এ কি করে সম্ভব। যখন তিনি কবরস্থান পার হচ্ছিলেন এবং তখন তিনি আবারও শুনতে পান সেই করুণ সুর, সেই কান্না, এবং তাকে যেন আরো কেউ পেছন থেকে ডাকছিল। তিনি দ্রুত সাইকেল চালানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তিনি বুঝতে পারেন যে সাইকেলটা হঠাৎ করে অনেক ভারী হয়ে গেছে। তিনি ফিল করেন যে তার সাইকেলের পেছনে কেউ আছে। তিনি ভয় পেয়ে আরো জোরে সাইকেল চালাতে চেষ্টা করেন, কিন্তু বুঝতে পারলেন তার সাইকেল সেভাবে জোরে চলছে না। এভাবেই শিব মন্দিরের কাছাকাছি আসার পর ঝাঁকুনি দিয়ে সাইকেল সহ তিনি মাটিতে পড়ে যান। তখনই পেছনের দিকে তাকিয়ে দেখেন খুব কুৎসিত, বিভৎস, কালো চেহারার লম্বা একজন তার কাটা ঘেরাটি নিয়ে পার হচ্ছে। বলে রাখা ভালো, তার ঘেরা সেই জায়গাটি 5-7 ফিট উঁচু ছিল। তিনি ডানে তাকিয়ে দেখেন একটা সাদা মাথাবিহীন ঘোড়া খুব দ্রুত বেগে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার মনে হলো ঘোড়াটি যেন মন্দির সংলগ্ন, মন্দিরটি ক্রস করার সাহস পেল না এবং ঘোড়াটি মন্দিরের একটু দূরে অদৃশ্য হয়ে গেল। তিনি খুব ভালোভাবে ঘোড়াটি দেখতে পান, কারণ সাদা ঘোড়াটির গা থেকে সাদা আলোর জ্যোতি বের হচ্ছিল। ঘোড়াটি চলে যাওয়ার পর ঘোড়াটির ফেলে যাওয়ার ঠান্ডা বাতাস তিনি তার গায়ে অনুভব করলেন। এই দৃশ্যের পর তিনি আর সেখানে স্থির থাকতে পারলেন না। তিনি সাইকেল ফেলে প্রাণপণ ছুটতে শুরু করলেন এবং বাড়ি পৌঁছেই অজ্ঞান হয়ে গেলেন। পরের দিন তার জ্ঞান ফেরার পর তার কাছ থেকে আমরা পুরো ঘটনাটি জানতে পারি, কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্যার প্রায় 1 মাস জ্বরে ছোঁয়াপোকার পর মারা যান। একটা কথা বলা জরুরি, মৃত্যুর আগে স্যার খুব শুকিয়ে গিয়েছিলেন এবং তার গায়ের রং খুবই কালো হয়ে গিয়েছিল। এই ছিল আমার ঘটনা, যার ব্যাখ্যা আমি আজও পেলাম না। যদি ভালো লাগে তবে পড়ে শোনাবেন, আশা করি সবার ভালো লাগবে। আমার কাছে আরো ঘটনা আছে, পরে পাঠাবো। তো I am Osim, coming from Uttara, 3rd year MBBS, আইসি মেডিকেল কলেজ। জি, তো আমাদের আসলে মেডিকেলে সবসময় হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ার থেকে যেটা পড়াশোনা হয় ডেড বডি নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়, যে অ্যানাটমি যে সাবজেক্টটা। তো আমরা যখন ফার্স্ট ইয়ারে ক্লাস করি তো মোটামুটি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পড়াশোনায় সেটা হচ্ছে ডেড বডি রিলেটেড। তো যাই হোক, ঘটনাটা হচ্ছে দিনটি ছিল হচ্ছে বুধবার এবং এটা রিসেন্টলি আপনার হচ্ছে গত ইয়ারের ডিসেম্বরের দিকে। আচ্ছা। তো আমি আর হচ্ছে আমার এক ফ্রেন্ড হচ্ছে অর্ণব, তো আমরা দুজনে একসাথে পড়ি এবং একই রুমে থাকি। তো আমার এক রিলেটিভ ভর্তি ছিল উত্তরা এক হসপিটালে, আমি হসপিটালের নাম বলতে যাচ্ছি না। তো আমরা হচ্ছে রিক্সা করে বের হই এবং ওখানে পৌঁছতে আমাদের 10টা বাজে। তো যাওয়ার পর রিলেটিভ ওখানে তার সাথে দেখা করে স্টে করি, তারপর ডক্টরের কাছ থেকে রিপোর্ট চেক করি। তো ওখানে কিছুক্ষণ থাকার পর পাশের রুম থেকে একটা চিৎকার ভেসে আসে। দ্যাটস লাইক যে একটা ডেথ হয়েছে এই মাত্র, এরকম একটা কান্না, আর্তনাদ। তো আমরা সেখানে ছুটে যাই, আমি আরো। তো বেসিক্যালি প্রথমে হচ্ছে যেটা চেক করতে হয় যে পালস, হার্টবিট বা ব্রেথিং হচ্ছে কিনা সেটা। তখন ওই মুহূর্তে ডক্টর ছিলেন না ওই রুমে। তো আমরা চেক করে দেখলাম যে হ্যাঁ হি অলরেডি ডেড, সে মারা গেছে। তো তারপর ডক্টর আসলেন, যে ডেথ নিশ্চিত করলেন। তো বলে রাখি যে বাচ্চাটা ছিল 10 থেকে 11 বছর হবে, আর ওর সাথে সম্ভবত গার্ডিয়ান হবে, ওটা হচ্ছে ওর কাজিন শুনলাম পরে। ওর বয়সও খুব একটা বেশি হবে না, হয়তো 16-17 বছর, 15-16 এরকম বছর হবে। তারপর ডক্টরের কাছ থেকে আমরা ওই বাচ্চা সম্বন্ধে জানলাম, তার লিউকেমিয়া হয়েছিল এবং রাসেল ভাই আপনি জানেন যে এটা খুব ব্যয়বহুল একটা ট্রিটমেন্ট। হ্যাঁ, অনেক টাকা পয়সা, অনেক খরচ হয়। এবং তারপর আর মেডিকেলে হচ্ছে আপনার যে যদি কোনো বিল বাকি থাকে তাহলে ওরা কিন্তু ডেড বডি ছাড়ে না। তো বিলটা পে করে তারপর ডেড বডি নিতে হয়।
তারপর ওই মেডিকেলে আমাদের একজন টিচার ছিলেন, প্রফেসর। তো উনি ওখানে বসেন, তো ওনার সাথে কথা বললাম। তো উনি বললো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে যে বিলটা বাকি আছে ওটা আমাদের দিয়ে দিই, এটা বলবো আর কি। তো আমরা ওখানে বিলটা পেমেন্ট করলাম। তারপর উনি আমাকে বললেন যে তোমরা তাহলে কাজ করো, ওই মানে পেশেন্টটা তো আসলে ওনাদের ওখানে গার্ডিয়ান কেউ নেই, বা ওরা একটু পুয়ার ফ্যামিলি, তোমরা একটু কষ্ট করে অ্যাম্বুলেন্সে করে তোমরা হচ্ছে বডিটা দিয়ে আসো। হ্যাঁ, এরকম একটা প্রপোজাল দিল। তো আমরা চিন্তা করলাম হ্যাঁ ঠিক আছে চলে যাই। তারপর হচ্ছে ঠিক তখন আমরা বিলটা পে করে আমরা অ্যাম্বুলেন্স নিলাম। তো নিয়ে হচ্ছে রাসেল ভাই আমরা যখন মানে হসপিটাল থেকে যখন বের হই, তখন মানে এইসব কাজ শেষ করতে করতে মোটামুটি হচ্ছে আপনার প্রায় মানে 12টা বেজে যায় আর কি রাত্রে। তো ওদের বাড়িটা ছিল হচ্ছে আপনার মানিকগঞ্জে, মানিকগঞ্জ শহর থেকে অনেকটা দূরে, মানে প্রপারে না। তো আমরা যাই হোক মেনলি হচ্ছে মানে প্রাইভেট মেডিকেল থেকে হয়তো আপনার কফিন দেয় না, হ্যাঁ ওরা, কিন্তু আমরা ম্যানেজ করতে পেরেছিলাম। যাই হোক, তো কাঠের মোটামুটি চলে আর কি, ওরকম একটা কফিনে করে। তো এরপর লাস্টটা করে আমরা অ্যাম্বুলেন্সের পিছনে রাখি। তো ওই সাথে যে ছেলেটা ছিল মানে সে হচ্ছে আপনার মানে একবার কেঁদে কেঁদে সে একবার মানে বেহুশ হয়ে যায়, এই টাইপের আর কি। তো ও অনেকটা অ্যাবনর্মাল হয়ে গেছে, মানে তার রিলেটিভ মারা গেছে। তারপর আমি সামনে বসি, আর হচ্ছে আমার যে ফ্রেন্ড অর্ণব, ও আর হচ্ছে ওই বডিটা, আর হচ্ছে যে তো আপনার ওর কাজিন, সে পিছনে বসে। তো আমরা যখন গাড়িটা বের করি উত্তরা থেকে, আমরা হাউস বিল্ডিং হয়ে আমরা হচ্ছে আপনার আশুলিয়া হয়ে আমরা ওদিক দিয়ে রওনা দিই, আশুলিয়া দিয়ে রওনা হই। তো আমি এর আগে শুনেছি যে আশুলিয়া যে লম্বা রাস্তাটা রাসেল ভাই, যে বেরিবাদের যে লম্বা রাস্তাটা, তো ওখানে অনেক অ্যাবনর্মাল ঘটনা নাকি হয়, এটা শুনি। তো আমরা যখন ওই রাস্তাটা পৌঁছাই মোটামুটি মাঝে, তখন কি হয় হচ্ছে মানে একটা লোক মানে দূর থেকে ভালো বোঝা যাচ্ছিল না, মানে তিনি আমাদের গাড়ি থামানোর জন্য ইশারা করতেছেন। তো আমরা মানে তখন মাথার মধ্যে চিন্তা একটাই যে বডিটা নিয়ে যেতে হবে, ডেলি ওখানে পৌঁছতে হবে, এটাই। তো যাই হোক, লোকটা কোনোভাবেই মানে রাস্তা ছুটছিল না। এরপর হর্ন দেওয়া হলো কিন্তু না। এরপর সে একদম গাড়ির সামনে এসে পড়লো, যে এখন যদি গাড়িটা না থামানো হয় তাহলে লোকটা হয়তো ডেড হয়ে যাবে। তো গাড়িটা থামানো হলো, থামিয়ে আমার নামলাম এবং নেমে খুব অবাক হলাম যে একটা লোক, তিনি হচ্ছে একদম ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা পরা, টুপি পরা, তারপর হচ্ছে আপনার হাতে তসবি, এবং ওনার মানে বডি থেকে একটা অন্যরকম একটা পবিত্র মানে ঘ্রাণ ভেসে আসতেছে। তো উনি আমাকে বললেন যে কোথায় যাচ্ছেন, ওকে রেখে যান। আমি বললাম যে ওকে রেখে যাব মানে ওকে কি? বললো যে আপনি গাড়িতে যে লাশ নিয়ে যাচ্ছেন, ওই লাশটা আমাকে দিয়ে যান, রেখে যান। তো আমি একটু অবাক হয়ে যাই, এবং আমার মাথার মধ্যে এটা খেলে রাসেল ভাই যে ডেড বডির বোনস এবং ভিসেরা এটা কিন্তু খুব হাই প্রাইস। হ্যাঁ, এটা নেওয়ার জন্য কিন্তু একদল লোক থাকে যারা হচ্ছে আপনার কবর থেকে লাশ চুরি করে, এরপর হচ্ছে আপনার মৃত বডি নিয়ে যায়, নিয়ে ওখান থেকে এই করে। তো আমার মাথায় তখন এটা কাজ করলো যে মেবি হয়তো এরকম কোন চক্রে হতে পারে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আপনি রাস্তা থেকে সরে যান, আমাদের কাজ করতে দিন। তো উনি আবারও একই কথা বললেন যে রেখে যাও। যাই হোক, ওনার কথাটা ওরকম পাত্তা না দিয়ে আবার আমরা গাড়িতে উঠলাম, উঠে স্টার্ট করলাম গাড়ি। এরপর যখন আমরা স্মৃতিসৌধ ক্রস করে মোটামুটি হচ্ছে আপনার ধামরাইয়ের কাছাকাছি চলে গেলাম, ঠিক তখন আমাদের গাড়ির কিছু সামনে একদল কুকুরগুলো খুব মানে একবার রাস্তা থেকে এপার থেকে ওপার যাচ্ছে, এপার থেকে ওপার যাচ্ছে, মানে দেখা যাচ্ছে এরকম। তো একটা পর্যায়ে কি হলো যে ওগুলো আমাদের গাড়িটাকে একদম ঘিরে ফেললো। তারপর আমরা গাড়ি আবার স্টপ করলাম, নামলাম, এবং মজার ব্যাপার এবং কোইন্সিডেন্স যেটাই বলেন, এবং ওই লোকটাকে সেম আবার ওখানে দেখলাম ঠিক সেই অবস্থায়। তখন একটু হালকা মানে একটু রোমাঞ্চিত লাগতেছে যে কি ব্যাপার, এই লোকটা কি আমাদেরকে ফলো করতেছে না মানে লাশ চুরি করার জন্য, না কি ওনার অন্য কোনো ইন্টেনশন আছে, ঠিক বুঝতে পারতেছি না। এরপর গাড়ি থেকে আর নামলাম আমি, আমার বন্ধু। নেমে উনি সেই একই কথা বলতেছে যে তোমরা যা করছো এটা ঠিক না, তোমরা লাশটা রেখে যাও। তো তখন একটু ভয় লাগতেছে যে আসলে তখন রাত, যখন আমরা ধামরাই তখন প্রায় 1:30 বেজে গেছে, গাড়ি ঘোড়াও কম, ঢাকার যা মহাসড়কে কথা বলতেছি। তো এরপর ওনাকে আবার জিজ্ঞেস করলাম যে আপনি কি চান। উনি বারবার একটা কথাই, উনি হাতে আপনার তসবি নিয়ে চক করতেছে, আর হচ্ছে একটা কথা যে তোমরা লাশটা রেখে যাও। এরপর আমরা ওনাকে ওখান থেকে সরিয়ে যে মানে হাত জোর করে ওনাকে বললাম যে প্লিজ আমাদের যেতে দিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তখন আমাদের মাথার মধ্যে কেমন মানে অতরকম কিছু হচ্ছে না। তো আমরা তখন আবার গাড়িতে উঠলাম। এখন হচ্ছে কি যে কিছু দূর যাওয়ার পর যে কফিনটা আমরা নিয়েছি, হ্যাঁ এইটা কেমন যেন একটু মানে নড়াচড়া করছে, অ্যাজ লাইক এরকম যে আপনার
আমরা যদি বাইরে থেকে নক করি, হ্যাঁ, কাঠের মধ্যে যেমন একটা আওয়াজ হয়, মানে নকিং এর আওয়াজ, নকিং এর আওয়াজ হচ্ছে। তো এইটা একটু কেমন যেন বিব্রতকর লাগলো যে এইটা কিভাবে মানে হচ্ছে? কফিনের ভেতর থেকে নক করবে। হ্যাঁ, কে নক করবে? এটা তো কখনো, এটা তো হতে পারে না। তো দুই একবার নক হচ্ছে, আর আমি তো সামনে ফ্রন্ট সিটে বসছি, আর আমার ফ্রেন্ড সে তো পেছনে। তো ও জিনিসটা ভালোভাবে ফিল করতে পারতেছে যে নকিং হচ্ছে। তো ও আমাকে ডাকলো ওখান থেকে যে তুই গাড়িটা থামাতে বল, গাড়িটা থামাতে বল, সামথিং ইজ হ্যাপেন হিয়ার। তো আমি আমার গাড়িটা থামালাম। থামানোর পর এরপর হচ্ছে দেখলাম যে আমরা নামলাম, নেমে কফিনটার কাছে গেলাম, এবং কাছে গিয়ে দেখলাম যে না, তখন কোনো সমস্যা নেই। আবার যখন ঠিক আমরা উঠতে যাবো, ঠিক তখনই এরকম একটা অদ্ভুত আওয়াজ, আবার নকিং আওয়াজ। এরপর চিন্তা করলাম যে একটু খুলে দেখি যে আসলে কি সমস্যাটা কি, নকটা আসছে, হ্যাঁ, নকটা কিভাবে আসছে। তো কফিনের আমরা ঢাকনাটা খুললাম, এবং খুলে যেটা দেখলাম যে লাশের মুখটাতে বড় বড় আঁচড়ের দাগ। এবং এটা দেখে আমি খুব কনফিউজড হয়ে গেলাম যে আমরা আসলে এত মেডিকেলে থাকি, এত পেশেন্ট দেখি, এত ডেড বডি দেখি, এরকম অ্যাবনর্মাল কখনো দেখি নাই। আর যখন আমি তো আপনাকে ফার্স্টেই বলেছি যে যখন আমরা ওর ডেটটা হলো, তখন কিন্তু ওর পালস চেক, হার্টবিট আমরাই করেছিলাম। আপনি তখন দেখছেন যে একদম ফ্রেশ। এবং এটা দেখে আমরা মানে খুব অবাক হয়েছে যে কিভাবে সম্ভব। এবং তারপর মানে আর ওখানে আর কোনো কথা না বাড়িয়ে আমরা ওইভাবে রেখে সুন্দর করে আবার গাড়ি স্টার্ট করি, যে কি হচ্ছে হোক, যা হচ্ছে হোক। এবং পুরোটা রাস্তা মোটামুটি এই নকিং কন্টিনিউ হচ্ছিল। যখন আমরা মানিকগঞ্জ শহরে পৌঁছাই, তখন সম্ভবত 3টা সাড়ে 3টা এরকম বাজে। তো মানিকগঞ্জ শহর থেকে ওদের বাড়ি ছিল হচ্ছে আপনার ঘিওর বলে, মানে হচ্ছে একদম আপনার যে আরিচা ঘাট আছে না, তো হ্যাঁ, ওই দিকে আর কি, ওই সাইডে, অনেক দূরে কিন্তু মানিকগঞ্জ থেকে। তো ভোরবেলা হচ্ছে আপনার আমরা গিয়ে পৌঁছাই, মোটামুটি আজান দেয় তার একটু পরে। তো বাড়িতে গিয়ে দেখলাম যে ওদের অবস্থা আসলেই খুব খারাপ, মানে লিউকোমিয়ার একটা ট্রিটমেন্ট করার মতো সামর্থ্য ওদের নেই। যাই হোক, তো তারপর তো গোসল করানো হয়। তো যখন লাস্টে নামানো হলো এবং গোসলের জন্য ওকে নেওয়া হলো, তখন দেখা গেল যে আমরা তো তখন আসলে পুরো বডিটা খুলিনি, শুধু মুখে দেখেছি যে দাগ। এবং দেখলাম যে হাতেও এরকম বড় বড় আঁচড়ের দাগ, এবং এটা আসলে কখনোই সম্ভব না। এবং মজার ব্যাপার হচ্ছে, বা যেটাই বলেন, এটা কখনোই বিলিভ করতে পারছিলাম না যে ওর বডিটা, আমরা দেখি যে ডেড বডির 2 থেকে 3 ঘন্টার মধ্যে ব্লাড ক্লট হয়ে যায় এবং ডেড বডি একদম কুল হয়ে যায়। কারণ হচ্ছে মারা যাওয়ার সাথে সাথে রিগর মর্টিস হয়, আমাদের টার্মি বলে আর কি। এবং এটা হচ্ছে আপনার ডেড বডি একদম ঠান্ডা হয়ে যায়, এটা জানেন আপনারা সবাই। কিন্তু ভোরবেলা মারা গেছে হচ্ছে সেই রাত্রিরে, এবং হচ্ছে ভোরে হচ্ছে আমরা ওখানে পৌঁছাই। এতটুকু সময় একদম এটা কনফার্ম যে একটা বডি অবশ্যই সেখানে ঠান্ডা হবে, ব্লাড ক্লট হবে, কিন্তু এই বডিটা অ্যাবনর্মাল। মানে টেম্পারেচারটা আমার কাছে মনে হলো, আমরা যখন নামালাম, মানে গোসল করার জন্য গাড়ি থেকে নামালাম, তখন মনে হলো যে টেম্পারেচারটা মানে অ্যাজ ইউজুয়াল, মানে আমরা জীবিত মানুষের আমাদের যেমন অ্যাজ ইউজুয়াল। এবং এটা কোনোভাবে সম্ভব না। কিছু কিছু ডিজিজ থাকে, হ্যাঁ, যে ডিজিজ হলে কি হয় যে আপনার মারা যাওয়ার পরেও বডি টেম্পারেচারটা অ্যাবজর্ব করতে পারে না, তখন মোটামুটি থাকে এর প্রমাণ। কিন্তু লিউকোমিয়া হলে কখনোই এরকম হয় না। আর এরকম হওয়ার পেছনে কি কারণ সেটা আমরাও জানি না, আমরা মেডিকেল সায়েন্সে এত পড়াশোনা করি, বাট এটা কেন হচ্ছে জানি না। এটা নিয়ে আমি কথা বলছি স্যারদের সাথে, স্যার এটা কিভাবে সম্ভব? আপনি চিন্তা করেন যে প্রায় 6 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, বডি একদম ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। এরপর যখন মানে জানাজার পড়ানো হবে, তো জানাজা পড়ানোর সময় আমরা ওই যে লোকটার কথা বললাম, লোকটাকে আবার দেখি, এবং সেই লোকটা জানাজা পড়াচ্ছে, এবং জানাজার সময় খুব সুন্দর একটা পবিত্র স্মেল ভেসে আসে। আমি আমার এই জীবনে আমি কখনো এরকম স্মেল পাইনি, এবং সেটা আমি শুধু আমি একা না, আমার অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং আমার সাথে যে আমার ফ্রেন্ড ছিল ও সহ 3 জন, যে এখন এত সুন্দর স্মেল কখনো পাইনি। জানাজা পড়ানো, সেই ভদ্রলোক কি নামাজ পড়াচ্ছেন? না, সেই ভদ্রলোক নামাজ পড়ছেন না, সেই ভদ্রলোক জানাজাতে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, ঠিক সেরকম তসবিহ হাতে। তারপর জানাজা পড়ানো হলো, লাশ কবর দেওয়া হলো, আমরা ওখানে স্টে করলাম, ওদের পরিবারের সাথে একটু কথাবার্তা বললাম। এরপর কিছুক্ষণ পর একটা ছোট বাচ্চা আসলো, 10-11 বছরে। বাচ্চার নাম ছিল মাহিন। তো সে মানে কোনোভাবে জানতে পেরেছে যে আমরা লাশটা ঢাকা থেকে নিয়ে আসছি। মাহিন মানে বললো যে ওই ছেলেটা যে মারা গেছে সে ছিল তার খেলার সাথী, সবসময় সাথে খেলাধুলা করতো। তারপর আপনার মাহিন বললো যে ওই ছেলেটা মানে ওরা হচ্ছে মাদ্রাসাতে পড়ে, লোকাল ওখানে মাদ্রাসাতে। তো আমাদের ওখানে নিয়ে গেল আর কি, যে এখানে আমার বন্ধু আমরা সাথে পড়তাম। তো মাদ্রাসায় যাই এবং গিয়ে ওখানে আপনার যে ওখানে দায়িত্বে আছে ওনার সাথে কথা বলি। ওনারাও বলে যে হ্যাঁ, আমরাও টাকা কালেক্ট করেছিলাম এবং ওনাকে চিকিৎসা করানোর জন্য, কিন্তু মিস্টেক মরে গেছে আর কি, এরকম।
তারপর ওখানে যখন রুমে ঢুকলাম, ঢুকে দেখলাম যে দেওয়ালে একটা ফটো, এবং আশ্চর্য হলাম, এবং মানে এইটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। যদি আমি একা দেখতাম তাহলে আমি বলতে পারতাম যে হ্যালুসিনেশন, ইলিউশন হয়েছে, কিন্তু আমার সাথে 3 জন প্রত্যক্ষদর্শী আছেন, আমার ড্রাইভার এবং আমার বন্ধু। যেই লোকটাকে আমরা রাস্তায় দেখেছি সেই লোকটা ছবিটা ওখানে টানানো, এবং ডেফিনেটলি সেই লোকটা মারা গেছে। আজ থেকে প্রায় 1 বছর আগে মারা গেছে, এবং সে ওখানকার প্রাক্তন মৌলবী ছিলেন। মানে এটা একদম আমরা কি বলবো, মানে ভাষা হারিয়ে ফেলেছি যে এইটা কিভাবে সম্ভব। আমি যদি একা দেখতাম তাহলে হয়তো মনকে বুঝতে পারতাম যে হ্যাঁ হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু যে লোকটাকে 3 বার আমি দেখেছি, আমি না সহ 3 জন, সেই লোকটা পৃথিবীতে তার কোনো অস্তিত্বই নেই। আচ্ছা, তো এটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা আর কি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। অনেক অদ্ভুত টাইপের ঘটনা এবং অনেক অদ্ভুত টার্ন আছে সেই ঘটনাটির মধ্যে।